ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে মেনলি কথা বলবো কিভাবে আমরা ডাব্লিউবিসিএস মেন্সের প্রিপারেশান শুরু করব। অনেক দিন তো হলো প্রিলিমস হয়ে গেছে, এবার আমাদের মেন্সের প্রিপারেশান শুরু করতে হবে। তো 15 দিন হয়ে গেছে, তো আমিও ঠিকমতো শুরু করতে পারিনি এর মধ্যে নানান কারণে, শারীরিক অসুস্থতার কারণেই আর কি। তো একটু একটু করে মনস্থির করছিলাম এভাবে করব, কিংবা একটু ডেসক্রিপটিভ ক্লাস দেখা, এই টাইপের একটু পেপার পড়া, একটু কারেন্ট অ্যাফেয়ার্স পড়া, এইভাবে আর কি একটু জিকে ক্লাস করা কিংবা পড়া, কিন্তু যেভাবে মেন্সের প্রিপারেশন শুরু করার দরকার সেভাবে করে উঠতে পারিনি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমরা এখন যারা একদম কনফিডেন্ট যে আমরা মোটামুটি পাস করব 90% শিওর, মোটামুটি যাদের ধরো 110-এর আশেপাশে আছে তারা কিন্তু কনফিডেন্ট থাকতে পারো। 100 থেকে 110-এর মধ্যে আমার মনে হচ্ছে যে কাট অফটা যেতে পারে। তবুও বলা একদম 100% শিওর হয়ে বলাটা তো সবসময় সম্ভব হয় না। তো আমার মনে হচ্ছে 100 থেকে 110-এর মধ্যে কাট অফ যাবে। তো যারা 110-এর আশেপাশে আছো তারা কনফিডেন্ট হয়ে মেন্সের জন্য প্রিপারেশানটা শুরু করো, এবং আমিও শুরু করছি। আমার যেহেতু 130+ রয়েছে, 130.75 আমার রয়েছে ডাব্লিউবিসিএস প্রিলিমসে। তো আমি ওর জন্য মেন্সের প্রিপারেশানটা এর আগেও আমি বেশ কয়েকবার মেন্স দিয়েছি আর কি। তো শুরু করছি। তো মেন্সের প্রিপারেশান শুরুতেই আমরা প্রথমে কি বলতে পারি, কি দিয়ে শুরু করতে হবে। দেখো, এতদিন আমরা কি পড়েছি? এতদিন আমরা শুধুমাত্র পড়েছি হচ্ছে অবজেক্টিভগুলো, তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, জিএসের যে সাবজেক্টগুলো, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, সায়েন্স, এগুলো পড়েছি আমরা, কারেন্ট অ্যাফেয়ার্স, অবজেক্টিভ, ইংলিশ। কিন্তু এগুলো থেকে আমার এখন আমাদেরকে বেরোতে হবে, যারা মেন্সের প্রিপারেশান শুরু করতে চাইছো আর কি। অনেকে আছে, আমি তাদের জন্য বলছি যারা একদম বিগিনার, হয়তো প্রথম এবছর সে বুঝতে পারছে যে হয়তো কাট অফটা ক্লিয়ার করে দেবে প্রিলিমসের, এবং এবছর প্রথম হয়তো মেন্স দিতে যাবে। আমি তাদের জন্য, বিগিনারদের জন্য বিশেষত আমার এই ভিডিওটা করার। আর যারা অনেক বছর ধরে মেন্স দিচ্ছ তারা তো জানোই সব কিছু কম বেশি। তো প্রথমেই আমাদের যে জিএসের সাবজেক্টগুলো সেগুলো থেকে একটু বেরোতে হবে। বেরিয়ে আমাদের এখন ফোকাস দিতে হবে যে মেনলি ডেসক্রিপটিভের উপরে, ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংলিশের উপরে। তো ডেসক্রিপটিভ বাংলা এবং ইংলিশ আমরা কিভাবে করতে পারি সেইটা আমাদের কনসার্ন থাকবে, যে কিভাবে আমরা করব। তো প্রথমেই আমি বলে রাখি যে পেপার, ডেসক্রিপটিভ বাংলা এবং ইংলিশ যদি আমরা স্ট্রং করতে চাই তাহলে আমাদের প্রথমে পেপার দিয়ে শুরু করতে হবে। এবার পেপারটা আমরা কোন পেপার পড়ব? আমি যেটুকু পড়ি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমি পড়ি হচ্ছে আনন্দবাজার, বাংলার জন্য আনন্দবাজারের যে সম্পাদকীয় পেজটা রয়েছে, তো সেই পেজটায় পড়ার চেষ্টা করি। আর তার সাথে ইংলিশে তোমরা দ্য হিন্দু পড়তে পারো, টাইমস অফ ইন্ডিয়া পড়তে পারো, ইন্ডিয়ান এক্সপ্রেস পড়তে পারো, তোমাদের যেটা মনে হয়। তবে দ্য হিন্দুটা একটু কঠিন থাকে, তো সেক্ষেত্রে আমরা যদি টাইমস অফ ইন্ডিয়া পড়ি কিংবা ইন্ডিয়ান এক্সপ্রেস পড়ি তাহলে সেক্ষেত্রে হয়তো ভালো হবে। যে কোনো একটা, যেটা মনে হচ্ছে। তোমরা প্রথমেই কি করবে, ডাব্লিউবিসিএস মেন্সে যে টপিক এসেছে, ডাব্লিউবিসিএস মেন্সে বাংলা ইংলিশের ক্ষেত্রে কি থাকে, ট্রান্সলেশন থাকে, তার সাথে প্রেসিস রিপোর্ট ইংলিশের ক্ষেত্রে থাকে, আর এছাড়াও লেটার থাকে, কম্পোজিশন থাকে, এই 5টা টপিক থাকে। তো প্রথমেই যে কাজটা করতে হবে, যে কম্পোজিশন কিংবা রিপোর্টের যে টপিকগুলো কিংবা লেটারের যে টপিকগুলো প্রিভিয়াসে এসেছে, প্রিভিয়াস ইয়ারে, সেই রিপোর্টের টপিকগুলো বা যে টপিক রয়েছে আর কি ডেসক্রিপটিভে, তো সব বাংলা ইংলিশ দুই ক্ষেত্রেই তো আমাদের দেখে নিতে হবে যে কোন কোন টপিক আসছে। তো যখন আমরা পেপারটা পড়বো, ওই রিলেটেড বা ওই টাইপের কিছু যদি আমরা টপিক পাই, যেমন পলিউশন হতে পারে, ওমেন হতে পারে, তারপরে এনভায়রনমেন্ট রিলেটেড হতে পারে, বিভিন্ন রকমের যে ইস্যুগুলো, কারেন্ট ইস্যুগুলো যেগুলো রয়েছে সেই নিয়ে আসে মেনলি। তো সেই ইস্যুগুলো আমরা পেপার থেকে পড়ে নেব। সেগুলো যদি পাই, আমরা এভাবেই বুঝতে পারবো যে আমরা কোনটা রিলেভেন্ট, কোন টপিকটা পড়তে হবে কিংবা কোনটা পড়তে হবে না। তো এইভাবে পেপার রোজ আমাদের মিনিমাম 1 ঘন্টা কিন্তু টাইম দিতে হবে। বাংলা পেপারটা 15-20 মিনিট পড়া হলো, আর তার সাথে ইংলিশ পেপারটা একটু বেশি সময় দিতে হবে, কারণ ওটা পড়তে আমাদের একটু বেশি সময় লাগে। তো আমরা যদি এইভাবে যে কয়েক মাস আছে রেগুলার যদি পেপার পড়ার অভ্যাস করি, আমরা দেখব যে 1 থেকে 2 মাসের মধ্যেই কিন্তু আমাদের চিন্তা ভাবনায় একটা প্রভাব পড়বে, যে আমরা আমাদের ভাবনা চিন্তাটা অনেক বেটার হবে, পজিটিভ হবে। কারণ যে কোনো ডেসক্রিপটিভ লেখার ক্ষেত্রেই আমাদের কিন্তু শেষ করতে হবে, যতই নেগেটিভ টপিক আসুক না কেন, একটা পজিটিভ টোনে শেষ করতে হয়। তার জন্য পজিটিভিটি আসবে আমাদের মাইন্ডে অনেক বেশি। যে কোনো লেখার ক্ষেত্রে
ক্ষেত্রে, এবং তার সাথে ওয়ার্ড, আমাদের যে ইংলিশ ওয়ার্ডে অসুবিধা হয় সেই ওয়ার্ডগুলো অনেক ভালো হবে, সেন্টেন্স কনস্ট্রাকশনে সুবিধা হবে। তো পেপার পড়াটা মাস্ট। তো তারপরে কি হলো, বা আর তার সাথে সাথে চেষ্টা করতে হবে প্রতিদিন ইংলিশ কিংবা বাংলার জন্য যদি 2 ঘন্টা টাইম রাখি তাহলে কিন্তু ভালো হয়। মানে 1 ঘন্টা পেপারে এবং 1 ঘন্টা অল্টারনেট ডেতে, মানে কোনো দিন বাংলা করলাম, কোনো দিন ইংলিশ করলাম, যে কোনো একটা টপিক লিখলাম, হয়তো একদিন ট্রান্সলেশন লিখলাম, একদিন প্রেসিস, কিংবা একদিন লেটার, এরকমভাবে অল্টারনেট ওয়েতে বাংলা ইংলিশ এভাবে লিখতে হবে। তো এই হলো ডেসক্রিপটিভের পালা প্রথমে, কারণ ডেসক্রিপটিভে আমাদের 1600-র মধ্যে WBCS মেন্স হচ্ছে, তার মধ্যে কিন্তু আমাদের ডেসক্রিপটিভের টোটাল আসবে আমার হচ্ছে 400 মার্কস। তার মানে এটা একটা বিশাল মার্কস ক্যারি করছে। তো এটাকে আমার প্রথম গুরুত্ব দিতে হবে। আর দ্বিতীয় গুরুত্ব দিতে হবে, যদি গ্রুপ সিডি হয় তাহলে ম্যাথ জিআই। তো ম্যাথ জিআইয়ের ক্ষেত্রে আমাদের অনেকেরই থাকে যে মানে যেটা WBCS মেন্স লেভেলে আসে সেটা কিন্তু আমাদের SSC CGL এর মানে প্রিভিয়াস ইয়ারগুলো প্রিলিমসে যেগুলো আসে সেগুলোর প্র্যাকটিস সেট দিতে হবে, এবং তার সাথে যার যে চ্যাপ্টারে উইকনেস রয়েছে ম্যাথের, প্রথমে সেই চ্যাপ্টার ওয়াইজ প্রথমে ফার্স্ট ক্লাস ভালো মতো করতে হবে, এবং তারপরে SSCর প্রিভিয়াস ইয়ারগুলো ভালো মতো যদি করা যায়, কিংবা বিভিন্ন রকম অ্যাপ যে রয়েছে সেখান থেকে যদি পরীক্ষা দেওয়া হয়, কারণ ম্যাথ জিআইয়ের ক্ষেত্রে মেনলি স্পিডটা দাবি করে। ওই 200 নাম্বারের ম্যাথ জিআইটা যখন আমরা 200টা কোয়েশ্চেন করতে যাই ওই 3 ঘন্টার সময়ের মধ্যে, তখন সময়টা কিন্তু অনেকটা কম আমাদের মনে হয়। তো ম্যাথ জিআইটা এভাবে রেগুলার যদি 1 থেকে 2 ঘন্টা, যার যেরকম সময়, কেউ 1 ঘন্টাও রাখতে পারো, কেউ 2 ঘন্টা, কারো 3 ঘন্টা, কেউ হয়তো ম্যাথে খুব স্ট্রং, সে 1 ঘন্টা আধা ঘন্টা রাখলো, যে ম্যাথে মোটামুটি সে একটু বেশি সময় রাখলো, যে একেবারেই উইক সে হয়তো 2-3 ঘন্টা রাখলো ইনিশিয়ালি। এভাবে ম্যাথ জিআইটা কিন্তু রেগুলার রাখতে হবে, মিনিমাম 1 ঘন্টা রাখার চেষ্টা করতে হবে। তো হলো এটা। এবার নেক্সট আসলো যারা ভাবছো যে এবির ক্ষেত্রে প্রিপারেশান নেবে, তাদের অপশনালটা কিন্তু তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তাহলে অপশনালটা খুব ভালো মতো পড়তে হবে। অপশনালে 2টো পেপার থাকে, 200 400 মার্কস। তো ওই 400 মার্কসের জন্য মানে হয়তো 2 দিন ফার্স্ট পেপার পড়া হলো, আবার তারপরে নেক্সট 2 দিন সেকেন্ড পেপার পড়া হলো, এইভাবে যার যেরকম সুবিধা হয় এইভাবে ভালো মতো অপশনালের সিলেবাস দেখে, অনেকে হয়তো অপশনালটা বুঝতেই পারছে না কে কোন সাবজেক্ট নেবে, যারা প্রথমবার ভালো মতো সমস্ত সাবজেক্টের সিলেবাস ঘেটে, এই রিলেটেড অনেক ইউটিউবের ভিডিও আছে, অনেক কিছুই রয়েছে। তো একটা অপশনাল ভালো সাবজেক্ট একটা চুজ করে, আমার যেমন অ্যানথ্রোপোলজি রয়েছে, আমি অ্যানথ্রোপোলজি নিয়েই বেশ কয়েকবার মেন্স দিয়েছি, WBCS মেন্স এর আগে, এবারও অ্যানথ্রোপোলজি নিয়েই দেবো। তো অপশনালটা কিন্তু রেগুলার বেসিসে 1 থেকে 2 ঘন্টা চেষ্টা করতে হবে পড়ার, এবং পড়ার সাথে সাথে লেখার। কারণ কি ওই স্পিডটা আমি দেখেছি, মানে অনেক কিছুই হয়তো জানি কিন্তু ওই টাইমের মধ্যে হয়তো কিছুই লিখে উঠতে পারছি না যেটুকু জানি। তো স্পিডটা মানে রেগুলার, হয়তো আমি আজকে পড়লাম একটা যে কোনো টপিক অনেক বড়, সেই টপিকটাকে টাইম ধরে 10 মিনিটের মধ্যেই হয়তো, কারণ অনেক 10 নাম্বার 20 নাম্বার 30 40 নাম্বারের প্রশ্ন থাকে অপশনালে, তো টাইম ধরে ধরে কিন্তু এখন থেকে লেখার চেষ্টা করতে হবে। মানে একটা প্রশ্ন যদি আজকে আমি পড়ি, কালকে ওই প্রশ্নটাই আমি লেখার চেষ্টা করব টাইম নিয়ে। 10 মিনিটের প্রশ্নের জন্য আমার মোটামুটি 8 থেকে 9 মিনিট রাখার চেষ্টা করতে হবে, মানে 8 মিনিট রাখলে ভালো হয় আর কি। তো এইভাবে অপশনালটা করার চেষ্টা করতে হবে, রেগুলার 1 থেকে 2 ঘন্টা টাইম দিতে হবে। তাহলে যদি আমরা রোজ ডেসক্রিপটিভে 2 ঘন্টা দিই, আর তার সাথে মানে পেপার ইনক্লুডেড পেপার, তার সাথে অপশনালে ইনিশিয়ালি যদি 1 ঘন্টাও দিই তাও হবে, 1 ঘন্টা দেওয়া যায়, আর তার সাথে ম্যাথ যে 1 ঘন্টা, তাহলে টোটাল 4 ঘন্টা হয়ে গেল। পেপারটাকে কিন্তু পড়ার মধ্যেই রাখতে হবে। তো তারপরে যার যে সাবজেক্ট রয়েছে, মানে উইকনেস রয়েছে, যেমন আমরা এই হিস্ট্রি জিওগ্রাফি অনেক পড়ি কিন্তু প্রিলিমসের আগে, কিন্তু আমরা ইকোনমি পলিটির উপর, বিশেষ করে ইকোনমিক্সটার উপরে কিন্তু অতটা জোর দিই না। তো ইকোনমিটা যার যে সাবজেক্টে দুর্বলতা রয়েছে, কারো সায়েন্স টেকে দুর্বলতা রয়েছে, কারো ইকোনমিক্সে দুর্বলতা রয়েছে, তো সেই সাবজেক্টগুলো রেগুলার বেসিসে একটা করে সাবজেক্ট 1 ঘন্টা পড়লেও যথেষ্ট। কিন্তু 1 ঘন্টা করে যদি আমি মনে করি যে আমি আজকে ইকোনমি পড়লাম 2 দিন 3 দিন, নেক্সট 2 দিন 3 দিন আবার পলিটি পড়বো, আবার নেক্সট সপ্তাহে হয়তো 2 দিন 3 দিন হিস্ট্রি জিওগ্রাফি, এভাবে অল্টারনেট করে করে পড়তে হবে। আর তার সাথে অবশ্যই কিন্তু সায়েন্সটা রাখতে হবে, এবং 15 মিনিট হলেও কারেন্ট অ্যাফেয়ার্স রাখতে হবে, মানে রেগুলার। প্রতিদিনই আমরা কম বেশি মোবাইল ঘাঁটি প্রত্যেকেই, তো প্রত্যেক দিনের খবর যদি প্রত্যেক দিনই একটু মাথায় রাখতে পারি তাহলে অনেক বেশি সুবিধা হয়। আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের দিকে কিন্তু জোর দিচ্ছে পিএসসি, WBCS প্রিলিমস দিয়ে যেটা বোঝা গেল। তো তার জন্য আমাদের চেষ্টা করতে হবে একটুখানি যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে সেই রিলেটেড কোনো একটা চ্যানেল থেকে একটু ভিডিও দেখার প্রতিদিন,
হয়তো যে কোনো অবসর সময় বসে 10 থেকে 15 মিনিট একটু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উপরে নিউজ দেখার এবং তার সাথে একটু কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখার। তো রেগুলার এইভাবে যদি আমরা চেষ্টা করি প্রথমে ইনিশিয়ালি 6 ঘন্টা পড়াশোনা করার WBCS মেন্সের জন্য, তাও কিন্তু অনেকটা হয়। ধীরে ধীরে এটাকে 7 ঘন্টা 8 ঘন্টা, এবার তারপরে যে আরও যত বেশি পারবে। তো এইভাবে যদি আমরা শুরু করতে পারি, তবে শুরুটা কিন্তু খুব আস্তে ধীরে অল্প সময় নিয়ে বুঝে তারপরেই শুরুটা করতে হবে। প্রথমেই যদি ভাবে আমি 10 ঘন্টা 8 ঘন্টা পড়া শুরু করব, তাহলে কিন্তু কয়েকদিন পরে আমরা টায়ার্ড হয়ে পড়ব। তো আমি কিন্তু তোমাদের সাথে চেষ্টা করলাম যে প্রায় সমস্ত সাবজেক্টই তুলে ধরার। প্রথমে আমি ডেসক্রিপটিভ পেপার নিয়ে কথা বললাম, তারপরে কথা বললাম ম্যাথ জিআই নিয়ে, তো তারপরে অপশনাল নিয়ে। তো এই সাবজেক্টগুলোর প্রতি আমি যদি 4-5 ঘন্টা দিতে পারি, আর তারপরে জিকের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো, যেমন পেপার 1 ঘন্টা, ডেসক্রিপটিভ 1 ঘন্টা, 2 ঘন্টা হলো। আর হচ্ছে 1 ঘন্টা আমাদের যাবে ম্যাথ জিআই, আর 1 ঘন্টা অপশনাল, 4 ঘন্টা হয়ে গেল। আর 1 ঘন্টা হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, আর 1 ঘন্টার মধ্যে সায়েন্স, এবং সায়েন্সের যে কোনো একটা টপিক আধা ঘন্টা, আর তার সাথে একটু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স। এরকম যদি আমি প্রতিদিন 6 ঘন্টা দিয়ে শুরু করি, আমার মনে হয় তাহলে সেটা মানে ভালো হয়, এবং প্রত্যেকেই আশা করি কম বেশি দিতে পারবো। আর যারা ওয়ার্কিং আছে তাদের জন্য হয়তো 4 থেকে 5 ঘন্টা দিতে পারবে, তারা একটুখানি জার্নির সময় কিংবা অফিসে গিয়েও মানে চেষ্টা করতে পারে পড়ার। তো আজকে আমার তোমাদের সাথে এটুকুই আলোচনা করার ছিল। যেমন ধরো আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা, ধরো একটা কারেন্ট অ্যাফেয়ার্স আমি মাথায় নিলাম, যে আমাদের বর্তমানে আর্মি চিফ হয়েছেন 31তম আর্মি চিফ হচ্ছে জেনারেল ধীরাজ শেঠ, উনি হয়েছেন। আজকে সকালবেলা আমি খবরটা দেখলাম, তো এটা একটু মাথায় নিয়ে নিলাম। কিংবা কোনো যদি খুব কঠিন কিছু হয় সেটা একটু লিখে নিলাম। তো এইভাবে তারপরে এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেখানে দেখলাম ইন্ডিয়ার র্যাঙ্কটা 100-র মধ্যে ছিল, লাস্ট দেখেছিলাম 99, এবার দেখলাম আবার 167 কান্ট্রির মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক হয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে হচ্ছে 94। তার মানে এটা একটা খুব ভালো একটা অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। তাহলে এসডিজি সম্পর্কে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সম্পর্কে কিন্তু আমাদের সব পড়ে নিতে হবে, কতগুলো গোল রয়েছে। মানে এইভাবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু পড়ো। শুধু কারেন্ট অ্যাফেয়ার্স যে ইন্ডিয়ার এসডিজিতে ইন্ডিয়ার র্যাঙ্ক 94, তা পড়লে হবে না কিন্তু। তার মধ্যে 100-এর মধ্যে ইন্ডিয়ার স্কোর কত, তারপরে কতগুলো গোল রয়েছে, 17টা, কবে নেওয়া হয়েছে, 2015-তে এই গোলগুলো নেওয়া হয়েছে যে অ্যাচিভ করতে হবে 2030-এর মধ্যে। এর মধ্যে মোস্ট প্রমিনেন্ট গোলগুলো কী কী, এইভাবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটাকে আমাদের পড়তে হবে। তো আর তার সাথে সাথে আরও এখন অনেক পরীক্ষায় রয়েছে, যেমন হচ্ছে আমার যেমন ক্লার্কশিপের যদি মেন্সটা পাস করি, তাহলে সবাই তো আশাতেই থাকে, তো তাহলে টাইপিংটা করতে হবে। এছাড়াও এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যদি পাস করি, সেক্ষেত্রে ইন্টারভিউ টাইপিংটা প্র্যাকটিস করা। এছাড়াও সামনে মিসলেনিয়াসের তোমাদের প্রিলিমস রয়েছে, তো সেগুলোও কিন্তু রয়েছে। তো অনেক পরীক্ষা রয়েছে। আমি শুধু WBCS মেন্স নিয়ে আজকে কথা বললাম। তো শুধু তো মেন্স নিয়ে পড়লেই হবে না, তার মাঝে মাঝে এগুলোকেও একটু ফোকাস করে পড়তে হবে। তো তোমরা যদি চাও কিভাবে মিসলেনিয়াসের জন্য পড়বে, কিংবা কিভাবে অন্যান্য পরীক্ষার জন্য যে যে পরীক্ষা দিচ্ছ, যদি চাও আমি তোমাদের সাথে এই স্ট্র্যাটেজি রিলেটেড একটা ভিডিও শেয়ার করতে পারি, তো কমেন্টে কিন্তু জানিও। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। আর যারা WBCS প্রিলিমস, মানে এবার হয়তো মনে হচ্ছে যে WBCS প্রিলিমসটা অতটা ভালো হয়নি, হয়তো পাস করবে না, তো তাদের জন্য বলে রাখি, তারা 2025-এর পরীক্ষাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হবে, তার জন্য তোমরা প্রিপারেশান শুরু করে দাও। আর 2025-এ যারা WBCS দেবে বিগিনার, তারা কিভাবে প্রিপারেশান শুরু করবে প্রিলিমসের জন্য, তো সেই রিলেটেডও ভিডিও আমি পরবর্তীতে আনার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, ধন্যবাদ।